আজকে আমরা বন্ডিং সম্বন্ধে পড়াশোনা শুরু করব দ্বিতীয় অধ্যায়ে। তোমাদের ক্লাস রেজিস্ট্রেশন নাম্বারটা মেসেজ বক্সে লিখে দিও। আমরা এই আয়নিক বন্ধনের প্রথমে আয়নিক বন্ধন সম্বন্ধে আলোচনা করি, তারপরে সমযোজী বন্ধনে যাব। তা আয়নিক বন্ধনের যেমন একটা ধাতব ক্রমান্বয়ী ধারাবাহিক আয়নীকরণ শক্তি সমপরিমাণ শক্তি শোষণ করে একাধিক ইলেকট্রন ত্যাগ করে ক্যাটায়নে পরিণত হয়। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আর তোমার আর অধাতব পরমাণু ইলেকট্রন গ্রহণ করে এই ইলেকট্রন আসক্তি সমান শক্তি ত্যাগ করে। তাহলে আমাদের যে শক্তিগুলো আছে এই শক্তিগুলো আমরা বিভিন্ন এককে চিন্তা ভাবনা করি, কখনো কিলো জুল পার মোল, কখনো কিলো ক্যালোরি পার মোল, আবার কখনো ইলেকট্রন ভোল্ট পার অ্যাটম। তাই এগুলি একটু ইন্টার কনভার্সনটা তোমাদের শিখতে হবে। ইলেকট্রন ভোল্ট পার অ্যাটম থেকে আমরা কিলো ক্যালোরি বা কিলো জুল পার অ্যাটম কিভাবে করি, এটা একটু তোমাদের হোমওয়ার্ক। হ্যাঁ, কিভাবে আমরা এই কিলো জুল পার অ্যাটম বা পার মোলকে আমরা কিলো ক্যালোরি ইলেকট্রন ভোল্ট পার অ্যাটমে পরিণত করব। তো এগুলি তোমরা একটু চিন্তা ভাবনা করবে সবসময়। হ্যাঁ, কিভাবে এই কনভার্সন গুলো করা যায়। এই কিলো জুলকে আমরা কিভাবে তোমার এই ইলেকট্রন ভোল্ট করব, কিলো জুল পার মোল। এখানে একটা জিনিস দেখবা, পার মোল আছে। হ্যাঁ, এই পার মোলটাকে পার অ্যাটম কেমনে করা হয়। কিলো জুলকে তো ইলেকট্রন ভোল্ট করা শিখছো, কিন্তু পার মোলকে পার অ্যাটম করাটা এটা একটু তোমাদের জন্য একটা চিন্তার কাজ, এবং এই কাজটা সবসময় করতে হয়। পরীক্ষা হলে তাৎক্ষণিক করতে হয়, এই জন্য তোমাদের বাসায় আগে থেকে এক্সপার্ট না হলে তোমাদের জন্য মুশকিল। এই জন্য বাসায় বারবার প্র্যাকটিস করতে হবে। আমি এখনো প্র্যাকটিস করি কিভাবে এই ইন্টার কনভার্সন স্যার গুলো আসসালামু করতে। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাহলে তোমরা নিজেরা এই কাজটা করবে। হ্যাঁ, তাহলে প্রথমে একটা পরমাণু ইলেকট্রন, একটা পরমাণু কিন্তু এটা বস্তু না, সোডিয়াম ধাতু না, সোডিয়াম পরমাণু ইলেকট্রন ত্যাগ করে তোমার সোডিয়াম আয়ন তৈরি করবে। এটাও গ্যাসীয়, এবং এর জন্য যে শক্তিটা লাগে সেটাকে আমরা বলি আয়নীকরণ শক্তি। আর ক্লোরিন পরমাণু অণু না, কিন্তু ক্লোরিন পরমাণু ইলেকট্রন গ্রহণ করে ক্লোরিন গ্যাসীয় পরমাণু আয়ন তৈরি করবে। এর জন্য যে শক্তিটা নির্গত হয় তাকে বলা হয় ইলেকট্রন আসক্তি শক্তি। তাহলে দুইটা পরমাণু আমাদের এরকম কাজ করবে, ইলেকট্রন গ্রহণ বর্জন করবে। এই সোডিয়াম পরমাণু ইলেকট্রন ত্যাগ করে তোমার ফ্লোরিন পরমাণুতে দিচ্ছে। এখানে ফ্লোরিন দেখানো হয়েছে, আমি এখানে উদাহরণ ক্লোরিন হিসাবে বলছি। তাহলে প্রথমে এই দুটো আয়ন যে তৈরি হলো, এই আয়ন দুটো এখন সুস্থিতি অর্জন করবে। তুমি যখন এই দুটো যোগফল কিন্তু পজিটিভ, সোডিয়াম এবং ক্লোরিনের এই শক্তির যোগফলটা, যেটা সোডিয়াম শক্তি নিয়ে ইলেকট্রন ত্যাগ করছে, আর ক্লোরিন শক্তি গ্রহণ করে শক্তি ত্যাগ করে ইলেকট্রন গ্রহণ করছে। তো ক্লোরিন ইলেকট্রন গ্রহণটা শক্তি ত্যাগের। তাই দুইটা যোগফল সোডিয়াম আয়ন আর ক্লোরিন আয়ন যখন তৈরি হচ্ছে গ্যাসীয় অবস্থায়, তখন তাদের যোগফল হচ্ছে 1.35 ইলেকট্রন ভোল্ট পার আয়ন পেয়ার। এই দুটো যোগ করলে তাই আসবে। 5.14 এর সাথে 3.6143 যোগ করলে এটাই হবে। তাহলে এই দুটো পজিটিভ আয়ন, তা পজিটিভ জিনিস তো তৈরি হয় না, আমাদের নেগেটিভ হওয়া লাগবে। যে কোনো সুস্থিতি অর্জন করতে গেলে শক্তি ত্যাগ করতে হয়। এটা হলো আমাদের বিষয়, এটা লিখে নাও। হ্যাঁ, যে কোনো সুস্থিতি অর্জন করতে গেলে তাকে শক্তিটাকে মাইনাস হতে হবে। তাহলে প্রথমে আমরা আয়ন পেয়ার হিসেবে চিন্তা করি। বিপরীত চার্জ দুইটা যদি পরস্পরের সাথে একসাথে থাকে, তখন তারা আয়ন পেয়ার তৈরি করে। যেমন আমরা এই ছবিতে দেখতে পাচ্ছি, দুইটা ইলেকট্রন ত্যাগ করলো, ইলেকট্রন গ্রহণ করলো, করে দুইটা আয়ন তৈরি হলো, পজিটিভ নেগেটিভ, এবং দুইটাও আস্তে আস্তে কাছে হইলো। কাছে হওয়া মানে আয়ন পেয়ার তৈরি করা, আয়ন যুগল তৈরি হলো। তাহলে আমরা আয়ন যুগল তৈরির জন্য যে শক্তিটা আমরা পাবো, সেই শক্তিটা কত সেটা হিসাব করে দেখাইতে হবে আমাদের পরীক্ষায় খাতায়। তাই এই জন্য হিসাবের জন্য কি করব, আমরা পজিটিভ চার্জটাকে ইলেকট্রন এককে পজিটিভ চার্জ জেড প্লাস, আর ইলেকট্রন এককে নেগেটিভ চার্জ জেড মাইনাস, এদেরকে পরস্পর থেকে আর দূরত্বে মানে আন্তঃনিউক্লিয়ার দূরত্বে অবস্থান করানো হচ্ছে।
এর জন্য যে বল, এটা আমরা কুলম্বের সূত্র দিয়ে জানি। এই বলটা যে একটা চার্জ আরেকটা চার্জের গুণফলের সাথে দূরত্বের বর্গ ভাগ করলে বল হয়, এবং সেই সূত্রটা তো কুলম্বের সূত্র থেকে এটা তোমরা জানো। এবং সেই সূত্রটা এরকম, আমরা এসআই এককে 4πε0 থাকে। আমি আগেই বলছি তোমাদেরকে, যে কোনো ইলেকট্রনের বর্গ যখন আমরা চিন্তা করব তখন তার সাথে 4πε0 আমাদের থাকবে। আর যদি সিজিএস এককে যাই তাহলে 4πε0 থাকে না। এটা সিজিএস এককে, এটা এসআই এককে। তো দুইটা একই জিনিস, আমাদের এককটা ভিন্ন। তা আয়ন দ্বয়ের স্থিতিশক্তি যদি আমরা ইউ ধরি, তাহলে স্থিতিশক্তির সংজ্ঞা হচ্ছে, বা বলের সংজ্ঞা হচ্ছে যে স্থিতিশক্তির হ্রাস, দূরত্বের সাথে স্থিতিশক্তির হ্রাসকে আমরা বলি হলো বল। তো এই দুটো পরস্পর সমান হলে ইউ ইকুয়াল টু এফ ডি আর। আমরা তাহলে এফ এর মানটা এখানে বসাই দিব, বসাই দিয়ে এটাকে এই অসীম দূরত্ব থেকে আর দূরত্বে পরস্পরকে নিয়ে আসবো। এর জন্য যে শক্তিটা আমরা বাইর করব, সেই শক্তিটার মান হলো এই যে এটা, এই শক্তিটা। তাহলে এই হলো আয়ন যুগলের স্থিতিশক্তি। এটাকে আমরা ইউআইপি দ্বারা নির্দেশ করব। লিখে নাও ইউআইপি। হ্যাঁ, তাহলে আমরা এই শক্তিটা হলো মাইনাস শক্তি, দেখো এখানে মাইনাস চিহ্ন আসছে। তাহলে আমরা যদি ওই সোডিয়াম আয়ন আর ক্লোরিন আয়নের দূরত্ব সাপেক্ষে যদি এটা বসাই দেই, তাহলে এখানে ইলেকট্রনের চার্জ এগুলি সব গুণ করে বসাই দিলে ইউআইপি কত আসবে? এটা মান আসবে হলো সোডিয়াম ক্লোরিনের জন্য হিসাব করছি। হ্যাঁ, এটা মান আসলো হলো মাইনাস 484.54 ইলেকট্রন জুল পার মোল। আর ইলেকট্রন ভোল্টে হলো -5028 ইলেকট্রন ভোল্ট। তাহলে আমরা এই যে আগে যে আয়ন 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 দুইটা যে যখন তৈরি হয়েছিল, তখন আমাদের শক্তি এত ঘাটতি ছিল 1.53 ইলেকট্রন ভোল্ট পার আয়ন পেয়ারে। এখন সেই আয়ন পেয়ার দুটা যখন তৈরি হলো, তখন তাদের জন্য যে শক্তিটা আমরা পেলাম, এই শক্তিটা দাঁড়াচ্ছে মাইনাস এত। তাহলে এটা যোগ করলে তাহলে সুস্থিতি আসতেছে নাকি আয়ন পেয়ারের মধ্যে? মাইনাসের দিকে শক্তি আসলো, তাহলে আমরা সুস্থিতি পাচ্ছি। তাহলে এই হলো বিষয়, যে আয়ন যখন তৈরি হলো, তৈরি হওয়ার চাইতে আয়ন দুইটা সুস্থিতি অর্জন করছিল না। আমরা এখানে দেখছিলাম যে আয়ন দুটো যখন তৈরি হয়েছে, তখন আয়নাইজেশন এনার্জি এবং ইলেকট্রন অ্যাফিনিটি দুই শক্তি সমষ্টি পজিটিভ ছিল। তার মানে এরা সুস্থিতি হচ্ছিল না। এই সুস্থিতি অর্জন করার জন্য তাদের আয়ন যুগল তৈরি করলো, দুইটা আয়ন একসাথে অবস্থান করা শুরু করলো, কাছাকাছি হলো আর দূরত্বে, বন্ধন দূরত্ব যেটা বলবো আমরা। এই বন্ধন দূরত্বে তাদের যে শক্তিটা এসে দাঁড়ালো, সেটা হলো -502 ইলেকট্রন ভোল্ট। তাহলে প্লাস এত থেকে এটা বিয়োগ করলে আমরা মাইনাসের দিকে এনার্জি পাচ্ছি, 3 এনার্জি। কিন্তু এর চাইতে সুস্থিত করা যায় কিনা? আয়ন যুগল যখন তৈরি হলো, সেই অবস্থায় যে সুস্থিতি, তার চাইতে অধিক সুস্থিতি পাওয়া যায় কিনা। তো এই জন্য বিজ্ঞানীরা আরেকটু চিন্তা করলো যে আমরা আয়ন বর্গ করবো, মানে 4টা আয়নকে একত্রে রাখবো বর্গ আকারে, বর্গের মতো করে। তাইলে বিষয়টা কেমন দাঁড়ায়? হ্যাঁ, তাহলে 4টা আয়ন যদি বর্গ আকারে রাখি, তাহলে দেখো আয়ন বর্গ সমূহের অবস্থান বিবেচনায় বর্গের বাহু বরাবর আর দূরত্ব, এই আর দূরত্বে আমাদের কয়টা আকর্ষণ বলতো? কয়টা আকর্ষণ কাজ করতেছে? 4টা আকর্ষণ বল কাজ করতেছে। এই বরাবর একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। তাহলে আর দূরত্বে 4টা আকর্ষণ বল। আর √2 আর দূরত্বে এগুলি কি আকর্ষণ না বিকর্ষণ হবে বলতো? এই যে পজিটিভ নেগেটিভ নেগেটিভ, এই কোনাকুনি এটা কি হবে? কোনাকুনি তো নেগেটিভ আছে স্যার, তাহলে তো বিকর্ষণ হবে। গুড, নেগেটিভ নেগেটিভ বিকর্ষণ হবে, আবার এই পজিটিভ পজিটিভও বিকর্ষণ হবে। বিকর্ষণ হবে। হ্যাঁ, দুইটাই বিকর্ষণ হবে। তাহলে আমরা চাচ্ছি 4টা আকর্ষণ, 2টা বিকর্ষণ। এই 4টা আয়ন যখন বর্গাকারে সন্নিবেশিত হবে, তখন 4টা আকর্ষণ থাকবে, 4টি আকর্ষণ। এই 4টা আকর্ষণ আর দূরত্ব যেহেতু, আমাদের সরাসরি 4টা আইপি গুণ হবে। হ্যাঁ, ইউ1 একটা এনার্জি পাবো,
আরেকটা শক্তি হলো U2 যেটা, হ্যাঁ, সেটা হলো তোমার √2R দূরত্বে, হ্যাঁ, সেটা হবে বিকর্ষণ টাইপের। এই জন্য এটা পজিটিভ হবে, এবং মাইনাস মাইনাস বিকর্ষণ একটা হবে, আর একটা প্লাস প্লাস বিকর্ষণ হবে। হ্যাঁ, তাহলে আমরা দুইটা বিকর্ষণ পাচ্ছি, একটা মাইনাস মাইনাস, একটা প্লাস প্লাস বিকর্ষণ। একটা মাইনাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস বিকর্ষণটা আমরা এখানে চিন্তা করলাম, সেখানে কি করলাম, মাইনাস মাইনাস লিখলাম, লিখে আমরা এখানে এই এই হ্যাঁ, তা আমরা মাইনাস মাইনাস লিখে আমরা কি করলাম, যে এই সূত্রটা আমরা একটা পেলাম হলো মাইনাস মাইনাস বিকর্ষণ। এখানে একটা জিনিস লক্ষ্য করলাম প্লাস মাইনাস আনার জন্য, এই যে এই সূত্রের সাথে মিল রাখার জন্য আমি প্লাস দিয়ে গুণ ভাগ করে দিলাম, আর একটা মাইনাস জেড মাইনাস কে ভিতরে ঢুকাই দিলাম। হ্যাঁ, এই একটা জেড মাইনাস ভিতরে ঢুকাই দিলাম, জেড প্লাস গুণ গুণ করে দিলাম। তাহলে এই এই জায়গাটা আমাদের কি হলো, এই জায়গাটা আমার এইটার সাথে মিল হলো। হ্যাঁ, তো মিল করে আমি জাস্ট ইউআইপি হিসাবে এটাকে লিখলাম, কিন্তু এখানে যেহেতু আমার মাইনাস চিহ্ন এখানে আছে, এই জন্য ইউআইপি প্লাস হিসাবে লিখলাম, আর মাইনাস চিহ্নটা, এই মাইনাস চিহ্নটা আমি ভিতরে ঢুকাই দিলাম, দিয়ে একটা নতুন একটা রূপ দাঁড় করাচ্ছি আমার হিসাবের সুবিধার্থে। আবার √2 দূরত্বে ধনাত্মক ধনাত্মক বিকর্ষণ আছে একটা, এই বিকর্ষণও একইভাবে দাঁড় করালাম, কিন্তু এখানে মাইনাস চিহ্ন ছিল, এটা প্লাস চিহ্ন আসছিল, আর এখানে প্লাস আসলো, আর এটা একটা মাইনাস আসলো। তো আমাদের এই দুইটা তিন ধরনের এনার্জি, একটা হলো চারটা আকর্ষণ শক্তি, চারটা আয়ন পেয়ার, আর আমরা একটা পাচ্ছি পজিটিভ নেগেটিভ নেগেটিভ বিকর্ষণ শক্তি, আর একটা হলো পজিটিভ পজিটিভ বিকর্ষণ শক্তি। তো এই শক্তিগুলো আমাদের এখন মোট শক্তি হিসাবে যদি আমি এই শক্তিগুলোকে চিন্তা করি, তাহলে মোট শক্তি কি পাবো? মোট শক্তি এই সিস্টেমটার, যে সিস্টেমটা আমরা দাঁড় করাইছি, হ্যাঁ, এই সিস্টেমটার মোট শক্তি কি হবে? এই সিস্টেমটার মোট শক্তি হবে হলো এদের এই এই শক্তিগুলো সমষ্টি, তাই না? তা আমরা সেই সমষ্টি জি বিবেচনা করে, স্যার। তাহলে এই তিন ধরনের শক্তি যে আমি চিন্তা করছি, এই সমষ্টি গুলো যোগ মোট এই যে আয়ন বর্গ যেটা তৈরি আমার আছে, এই আয়ন বর্গ সমষ্টি, এই আয়ন বর্গের মোট শক্তি হবে, হুম, আয়ন বর্গের মোট শক্তি তাহলে কি হবে, এদের সমষ্টি হবে। এই যে এখানে আয়ন বর্গের মোট শক্তিটা আমি এখানে এই যে দেখো এখানে যোগ করছি U1 U2 U3, তার আয়ন বর্গের সমষ্টি হলো চারটা ইউআইপি, একটা ইউআইপির সাথে এত গুণন, একটা ইউএফ এর সাথে একটা গুণন। তাহলে ইউআইপিটা কমন নিয়ে নিই, কমন নিলে কি দাঁড়ালো, একটা ব্র্যাকেটের অংশ পাইলাম, যে অংশটার মধ্যে আমার কি আছে, একটা সিরিজ আছে, একটা 4 এর সাথে মাইনাস এত মাইনাস এত, আর ইউআইপি তো আমার মাইনাস চিহ্ন একটা আছেই, যার জন্য ওইটা আমার তো ভেজাল করতেছে না। তাহলে এই সিরিজটাকে আমি কি করব, একটা নতুন নাম দেব, যেহেতু আমি একটা নতুন ধরনের সিরিজ পাইছি, এই নতুন একটা সিরিজটা আমি করলাম কি, আমরা বিজ্ঞানীরা যেটা করে আর কি, হ্যাঁ, সেটা আমরা একটু ফলো করব। এটা একটা নাম দিলাম, এই 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 অংশটা, এই যে এই যে ব্র্যাকেটের অংশটা, তাহলে এই একটা নাম দেওয়া হলো, নাম দিয়ে আমরা টোটাল এনার্জি এইরকম একটা এর একটা সিরিজ পাইলাম, আর ইউআইপি তো আমার হাতে আছেই। এই সিরিজটার মান কি হবে, এই সিরিজটার মান পজিটিভ নেগেটিভ বিভিন্ন রকম হইতে পারে, হ্যাঁ, যেহেতু আমার পজিটিভ নেগেটিভ সবই আছে এর ভিতরে। হ্যাঁ, তাহলে জেড প্লাস জেড মাইনাস যদি সমান হয়, তাহলে আমার এই সিরিজটা দেখো ইউআইপি কেমন দাঁড়াইলো, যদি সোডিয়াম ক্লোরাইড ম্যাগনেসিয়াম অক্সাইড এরকম যদি সমান সমান যদি আমি চার্জ নিই, তাহলে দেখো এটা 2.586 ইউ/পি। তার মানে ইউআইপি এর চাইতে স্কয়ারে আয়ন বর্গের মধ্যে সুস্থিতি বেড়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে সুস্থিতি কতখানি বাড়ছে, তাহলে আয়ন স্কয়ারের মধ্যে কয়টা আয়ন আয়ন পেয়ার আছে, আয়ন পেয়ার এখানে কয়টা আছে, আয়ন যুগল কয়টা আছে,
আয়ন যুগল আছে দুইটা, এই একটা আয়ন যুগল, হ্যাঁ, এই একটা আয়ন যুগল, আর এই একটা আয়ন যুগল। আয়ন যুগল যেদিক থেকে বিবেচনা করি করে আমার আয়ন যুগল আছে দুইটা। এই দুইটা আয়ন যুগল যখন আয়ন বর্গ হয়ে যাচ্ছে তখন কি হচ্ছে, তখন দেখো, তখন আমাদের এই শক্তিটা বেড়ে যাচ্ছে। কতখানি বাড়ছে এটা একটু চিন্তা করি আমরা। আয়ন স্কয়ার স্টেবিলিটি সুস্থিতি অর্জন করলে কতটুকু, একটা আয়ন স্কয়ারের যে পরিমাণ শক্তি আমি হিসাব করলাম আয়ন বর্গের, আর দুইটা আয়ন পেয়ারের যে শক্তি সেটা বিয়োগ করলে আমি সুস্থিতিটা বের করব। তাহলে 2 দিয়ে বিয়োগ করলে আমাদের দাঁড়াচ্ছে হলো এরকম একটা সিরিজ। তাহলে দেখা যাচ্ছে যে আয়ন পেয়ারের চাইতে আয়ন বর্গের একটু বেশি সুস্থিতি আসছে 0.586 ইউআইপি। হ্যাঁ, এই যে বেশি সুস্থিতি, একটু বেশি সুস্থিতি অর্জন করে, যদিও আয়ন বর্গে আয়ন যুগলে একটা সুস্থিতি আসছিল, কিন্তু আয়ন যুগল যখন আয়ন বর্গ হচ্ছে তখন তার সুস্থিতি একটু বেশি সুস্থিতি, আয়ন যুগলের চাইতে আরো হাফ, মানে তার চাইতে অর্ধেক গুণ সুস্থিতি বেশি আসতেছে। তা আমরা এরকম বিভিন্ন রকম আয়ন নিয়ে আমরা চিন্তা ভাবনা করে দেখতে পাই, যদি 1,3 বা 3,1 যদি আসে তাহলে ওখানে এটা মাইনাস আসে, তাহলে সুস্থিতি আরো বেশি হয়। তাহলে ডাটার সমুদ্রে দেখা যায় দুটি ক্ষেত্রে আয়ন বর্গ সুস্থিতি অর্জন করে না। হ্যাঁ, এই জায়গায় সুস্থিতি হয় না, আর এই জায়গায় সুস্থিতি হয় না, আর বাকি সব জায়গায় বেশি সুস্থিতি অর্জন করতেছে। যদি 1,1 চার্জ হয় তাহলে 5,8,6 আসতেছে, 2,2 চার্জ হলে 5,8,6 আসতেছে, 3,3 চার্জ হলে 5,8,6 আসতেছে, সমান সমান যখন চার্জ তখন 5,8,6। আর যখন আয়নের চার্জ যখন দ্বিগুণ হয় তখন এই সুস্থিতিটা একটু কম হয়। হ্যাঁ, আয়নের চার্জ দ্বিগুণ হলে এই সুস্থিতি কম। এই যে দেখো 1,2 যখন, তখন 2,3,2, 2,1 যখন তখন 2,3,2, আর যখন 2,3 আসতেছে তখন সুস্থিতি অন্যরকম আসতেছে। 2,3 তে যখন যাচ্ছি তখন আমাদের সুস্থিতি আসতেছে 4,8,6, 4,6,8, বা 3,2 তে 4,6,8। তাহলে দেখা যাচ্ছে যে এই চার্জের উপরে আমাদের সুস্থিতি গুলো নির্ভর করতেছে। আর যখন 1,3 বা 3,1 যখন যাব সুস্থিতি আসে না বর্গের মধ্যে। তো এই বিষয়গুলো আমাদের একটু দেখা যাচ্ছে যে আমাদের এখান থেকে যেটা শেখার বিষয় সেটা হলো যে আয়ন যুগল হলেই শুধু হবে না, আয়ন যুগল যখন আয়ন স্কয়ার হয়ে যেতে পারে, আয়নের বা অন্যরকম বিন্যাস আসতে পারে, তখন আমাদের সুস্থিতি বেড়ে যায়। এইটাই হলো অবজারভেশন এখান এই হিসাবের। এবং তোমাদেরকে এই অবজারভেশনটা ফলো করে অনেক সময় প্রশ্ন আসে আয়ন যুগলের চাইতে আয়ন বর্গের সুস্থিতি বেশি ব্যাখ্যা করো, বা আয়ন যুগলের চাইতে আয়ন বর্গ তো চিন্তা করছি, এখন আমরা দেখি তো অন্য কোনো চিন্তা করা যায় কিনা। অন্য কোনো কিছু চিন্তা করা যাবে এই আয়ন নিয়ে? আমি যুগল করলাম, যুগল পরে আমি দুইটা যুগলকে পাশাপাশি রেখে বর্গ করলাম, আর কোনো চিন্তা কি করা যায়? আমরা আয়ন ঘন করতে পারি। হ্যাঁ, এখানে মনে করে 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া, 4 জোড়া, 4 জোড়া আয়ন যুগলকে আমরা, বা দুইটা আয়ন বর্গকে আমরা এরকম আয়ন ঘনকের মধ্যে ফেলতে পারি। ঘনক বুঝো তো? ঘনক মানে হলো তোমার হলো ছক্কা, তাই না? এই ছক্কার মতো সাজায় নিতে পারি। কয়টা আয়ন যুগল আছে এখানে? আয়ন যুগল কয়টা রে? 4টা মনে হচ্ছে। আহ, 4টা। এই একটা, এই একটা, দুইটা, এই একটা, তিনটা, এই একটা, সামনেরটা। চারটা। তাহলে 4টা আয়ন যুগল। যেদিক দিয়ে চিন্তা করো 4টা আয়ন যুগল আছে। আয়ন বর্গ কয়টা আছে? আয়ন বর্গ নিয়ে একটু দেখি তো কয়টা আয়ন বর্গ হয়। এই লাল, 3। এই এই হ্যাঁ, এই একটা, এই একটা আয়ন বর্গ। হ্যাঁ, আর একটা হলো সামনেরটা। এই, একটু কালি আলাদা দিই। হ্যাঁ, এই একটা, এই একটা, এই একটা, এই একটা। তো 2টা আয়ন বর্গ চিন্তা 2টা। করতে পারি। 2টা। হ্যাঁ, কিন্তু এদিক দিয়ে চিন্তা করলে 2টা আয়ন বর্গ, 4টা আয়ন যুগল, আবার আয়ন যুগলের ধার এইখানে ধার কয়টা?
ধার হচ্ছে 1টা 2টা 3টা 4টা। ধার কয়টা আছে রে? এবং ধার বরাবর কি কোন কোন শক্তি কাজ করতেছে, আকর্ষণ না বিকর্ষণ? আমরা ধারগুলো একটু চিহ্নিত করি। এই একটা ধার, এই আকর্ষণ করবে। এই একটা ধার, এই একটা ধার, এই একটা ধার, 4টা ধার। আবার হুম, এইখানে একটা ধার, এইখানে একটা ধার, এইখানে একটা ধার, এইখানে একটা ধার, তাহলে হলো 8টা। তারপরে 9টা, 10টা, 11টা, 12টা 12টা ধার। 12টা। তো এই 12টা ধার বরাবর আমাদের হলো আকর্ষণ শক্তি, আর দূরত্ব হলো আর। আচ্ছা, ধার তো চিনলাম, 12টা ধার আছে কিউবের মধ্যে। এখন কিউবের মধ্যে এই এই ধারগুলো বিবেচনা হলো, আরেকটা দূরত্ব আছে আমার হাতে এখন। এই যে কর্ণ, প্রত্যেকটা তল বরাবর কর্ণ আছে, তাই না? এই একটা কর্ণ, এই একটা কর্ণ। তাহলে এই একটা তলে 2টা কর্ণ আছে। এরকম তল কয়টা? এই একটা তল, 2টা তল, 6টা তল। 3টা তল, 4টা তল, 5টা তল, 6টা তল, সামনে একটা তল, সামনে একটা 6টা একটা। 7টা তল। তাহলে প্রত্যেকটা তল বরাবর বর্গাকার তলের কর্ণ বরাবর √2r দূরত্বে ঋণাত্মক ঋণাত্মক বিকর্ষণ 6টা, আর ধনাত্মক ধনাত্মক বিকর্ষণ 6টা। এই যে এই ঋণাত্মকের সাথে এই ঋণাত্মক একটা বিকর্ষণ, এই ঋণাত্মকের সাথে এই ঋণাত্মক 2টা বিকর্ষণ, হ্যাঁ, এই ঋণাত্মকের সাথে এই ঋণাত্মক 3টা বিকর্ষণ। তো এই ঋণাত্মকের সাথে এই প্রত্যেকটা তলে কিন্তু একটা ঋণাত্মক ঋণাত্মক বিকর্ষণ আছে, একটা ধনাত্মক ধনাত্মক বিকর্ষণ আছে, তাই না? এগুলি ছবি একে একে বুঝতে হবে তোমাদেরকে, না বুঝলে কিন্তু মুশকিল। তাহলে আমাদের আয়ন ঘনকে কত ধরনের শক্তি আমাদের হাতে আছে আমাদেরকে চিন্তা করতে হবে। তাহলে আমরা পাইলাম হলো তোমার এখানে এই ঘনকের প্রতি বর্গতলে কর্ণ বরাবর √2r দূরত্বে ঋণাত্মক ঋণাত্মক বিকর্ষণ 6টা, ঘনকের প্রতি কর্ণ বর্গাকার তলের কর্ণ বরাবর √2r দূরত্বে ধনাত্মক ধনাত্মক বিকর্ষণ 6টা। তাহলে বিকর্ষণ শক্তি গেলে আমি একটু আগে দেখছি আমরা আকর্ষণ শক্তিগুলোকে এইভাবে লিখতে পারি, সূত্র দিয়ে সরাসরি ইউআইপি দিয়ে। আর বিকর্ষণের জন্য আমাদের যে প্লাস মাইনাস চিহ্ন চলে আসে, এটাকে আবার এরকম ভাগ টাগ করে দিয়ে আমাদের এরকম বর্গ একটা সিরিজ একটা টার্ম চলে আসবে, যেটা আগে আমরা হিসাব করে বুঝছি, এরকম এই ধরনের 6টা আসবে। আবার পজিটিভের জন্য এরকম 6টা পাবো। ঠিক আছে, এটা নিয়ে তো কারো কোনো সমস্যা নাই এই জায়গায়। এখন দেখো √3r দূরত্ব যেটা দেওয়া আছে, এই যে এখান থেকে এই যে কর্ণ, হ্যাঁ, ঘনকের কর্ণ যেটা, এরকম কর্ণ কয়টা হবে? এরকম কর্ণ হবে 4টা, হ্যাঁ, 4টা কর্ণ আছে। এই 4টা কর্ণ বরাবর কি বল কাজ করতেছে বলতো? আকর্ষণ না বিকর্ষণ? এটা পজিটিভ, এটা নেগেটিভ। আকর্ষণ বল কাজ করতেছে। আকর্ষণ বল কাজ করতেছে, গুড। তাহলে এইখানে আমরা √3r দূরত্বে বিপরীত আয়ন দ্বয়ের 4টা আকর্ষণ পাচ্ছি। তাহলে আকর্ষণ যখন পাচ্ছি, তাহলে এগুলি তাহলে টোটাল এনার্জি আমার 4 ধরনের শক্তি আমি পাইলাম এখানে। একটা হলো আর দূরত্বে একটা আকর্ষণ পাইলাম, √2r দূরত্বে 2 ধরনের বিকর্ষণ পাইলাম, আবার √3r দূরত্বে একটা আকর্ষণ পাইলাম। তাহলে টোটাল এনার্জি কি দাঁড়াবে? টোটাল এনার্জি বলতে তো আমরা এগুলি সমষ্টি বুঝি, আমরা এখন এটা সমষ্টি দেখবো। টোটাল এনার্জি আয়ন কিউবের মোট এনার্জি হবে U1 প্লাস U2 প্লাস U3 প্লাস U4। তাহলে এগুলি সব আবার যোগ করে দিই, মানগুলো তো আমি আগে বের করছি। যোগ করে দিয়ে আয়ন কিউবের মোট এনার্জির জন্য আমি একটা সিরিজ পাইলাম, তাই না? একটা সিরিজ পাওয়া গেল, এই যে এখানে একটা সিরিজ পাওয়া গেল। এই সিরিজের মধ্যে টোটাল এনার্জি আমাদের 5.842 ইউআইপি পাচ্ছি, হ্যাঁ। এবং এখানে আমরা যদি আমরা এটাকে বিয়োগ করি আগের মতো সুস্থিতির জন্য, সুস্থিতি আইপি এর সাথে যদি বিয়োগ করি, এই যে এটা স্টেবিলিটি, 4টা আয়ন পেয়ার আছে আর একটা আয়ন কিউব, সুস্থিতি আসলো এতখানি।
হ্যাঁ 8 মাইনাস এত। তাহলে দেখা যাচ্ছে যে আয়ন কিউবের মধ্যে সুস্থিতি অনেক বেশি হয়। হুম, তো এই হলো হিসাব নিকাশ। এই হিসাবগুলো তোমরা বাসায় বসে করবা। কোনো সমস্যা এইসব জায়গায়? আর আয়ন স্কয়ারের সাথে যদি তুলনা করি, দুইটা আয়ন স্কয়ার আছে, তাহলে সেখানের জন্য আমি এরকম একটা সমীকরণ পাবো। হ্যাঁ, 2 বিয়োগ হবে। তাহলে এখানে হলো এই হলো আমাদের হিসাব নিকাশ। হ্যাঁ, এগুলি হিসাবগুলো, তাহলে হিসাবগুলো কোনো সমস্যা হয়েছে বুঝতে? হিসাবগুলো বুঝতে কোনো সমস্যা হলো রে? না স্যার। আয়ন আয়ন যুগল বোঝা গেছে, আয়ন বর্গ বোঝা গেছে, আয়ন ঘনক বোঝা গেছে। হ্যাঁ, তাহলে আয়নিক বন্ধন যখন তৈরি হয়, ওখানে কি আয়ন যুগল থাকে, না আয়ন বর্গ থাকে, না আয়ন ঘনক থাকে? কি থাকে? তো আয়নিক বন্ধন, হ্যাঁ, প্রশ্নটা আরেকবার বলেন। আয়নিক যৌগ যখন তৈরি হয়, লবণের দানার কথা চিন্তা করো। হ্যাঁ, লবণের দানার ভিতরে কি আয়ন যুগল হিসাবে আছে, না আয়ন বর্গ হিসাবে আছে, না আয়ন ঘন হিসাবে আছে, নাকি অন্য কিছু আছে? যুগল হিসেবেই তো মনে হয় আছে। এটা দেখো, বর কিছুই না, আয়নের একটা সমাবেশ হিসাবে আছে। হ্যাঁ, এটা ঘনও বোঝা যাচ্ছে না, বর্গও বোঝা যাচ্ছে না। হ্যাঁ, এটা হলো তোমার বিভিন্ন দূরত্বে বিভিন্ন রকম আছে। তবে এই তুমি এই 4 নম্বরটা এই এক নম্বর দিয়ে চিন্তা করো। হ্যাঁ, তাহলে আমরা বুঝবো যে আয়ন এইটা একটা ছোট্ট একটা নমুনা নিয়ে আসা হয়েছে। আহ, একটা লবণের দানার ওজন কমপক্ষে মনে করো যে 0.1 মিলিগ্রাম হতে পারে। তা 0.1 মিলিগ্রাম মানে হচ্ছে 1 মোলের 10 টু দি পাওয়ার 20 টা কণা। 10 টু দি পাওয়ার 20 কণা একটা দানার ভিতরে আছে। তা একটা দানা আয়ন বর্গের মধ্যে 2টা কণা আছে, আয়ন স্কয়ারের মধ্যে 4টা কণা আছে, আয়ন কিউবের মধ্যে 8টা কণা ধরলাম আমরা। কিন্তু 10 টু দি পাওয়ার 20 টা কণা, কোটি কোটি কোটি, 3টা কোটি যদি আমি পাশাপাশি রাখি, তাহলে হয় 10 টু দি পাওয়ার 21। তাহলে এতগুলো কণা সমাবেশ হয়ে একটা দানা তৈরি করে। হ্যাঁ, তাহলে আমরা একটু চিন্তা করি, 1 নম্বরটা দিয়ে চিন্তা করি তো। এইটার সাথে এই আর দূরত্বে 2 নম্বর, এখানে এদিকটা 2 নম্বর আছে, এদিকে একটা 2 নম্বর আছে, আবার এই উপরের দিকে একটা 2 নম্বর আছে, আবার নিচের দিকে একটা 2 নম্বর আছে। হ্যাঁ, তাহলে দেখা যাচ্ছে যে এটা এরকম। তারপরে এটা 0 থেকে শুরু করছে এরা, 0 থেকে 1, 0 থেকে 1, 0 থেকে এদিকে একটা 1, 0 থেকে এদিকে একটা 1, তারপর 0 থেকে এদিকে একটা 1, 0 থেকে এদিকে একটা 6টা দিকে 6টা পরমাণু আছে আর দূরত্বে। তো এরকম করে আমরা যদি চিন্তা ভাবনা করি, তাহলে তো আমাদের তো মানে বিশাল একটা চিন্তা করতে হবে। এই জন্য বিজ্ঞানীরা খুব সহজভাবে এই চিন্তাটা বোঝানোর জন্য প্রথমে তোমাদের আয়ন কিউবের মধ্যে আয়ন বর্গ করলো, আয়ন ঘনক স্কয়ার করলো, তারপরে আয়ন ঘনক করে এটা হিসাব দিল। এখন আমরা ত্রিমাত্রিক বিন্যাসের মধ্যে যদি ঢুকি, তাহলে আমাদের হিসাবটা কেমন দাঁড়ায়। হুম, ত্রিমাত্রিক হিসাবে আয়নে আমরা প্রথমে কি দেখলাম, আর দূরত্বে সন্নিবেশ সংখ্যা মানে 6টা আমার বিপরীত চার্জ আছে। তারপরে √2 আর দূরত্বে কয়টা কয়টা আছে, √3 আর দূরত্বে কয়টা আছে, √4 আর দূরত্বে কয়টা আছে। এগুলি তো আর √3 √4 এইভাবে তো বারবার আমি লিখবো না, বা ওগুলি বারবার হিসাব করবো না। এই জন্য কি করছে, একটা আর দূরত্বে হিসাব কইরা তারপর R2 দূরত্বে কয়টা আছে, N2 সংখ্যক ধরলাম। তারপরে R3 দূরত্বে কয়টা আছে, হ্যাঁ, তারপরে তোমার R4 দূরত্বে কয়টা আছে, R5 দূরত্বে কয়টা আছে, এটা কমন এইভাবে ধরে হিসাব করে
টোটাল এনার্জি গুলো বের করে টোটাল এনার্জির একটা হিসাব করলে একটা আয়নের জন্য, একটা আয়নের উপরে আমরা বাকি সব হিসাব যোগ করছি। তারপরে দ্বিতীয় আয়নের জন্য আমরা হিসাব করছি, করে এইসব করে যে সমীকরণগুলো পাওয়া যাচ্ছে, এটা বিশাল বিশাল সমীকরণ। এই সমীকরণগুলো হিসাব করে টোটাল এনার্জি আমরা আকর্ষণ শক্তি বের করতেছি। তো বেশ একটু জটিল কাজ। এই জটিল কাজটা এখন তোমাদের করতে হবে। তা আমরা একটা নিই, সোডিয়াম ক্লোরাইড নিয়ে কাজটা করি। হ্যাঁ, এরকম করে বিভিন্ন বিজ্ঞানীরা করছে, তোমাদের বইয়ে সোডিয়াম ক্লোরাইড দিয়ে হিসাবটা করা আছে। তোমরা এই যে এখানে সোডিয়াম ক্লোরাইডের জন্য হিসাব করছি। তাহলে আর দূরত্বে 6টা আছে বিপরীত চার্জ। √2 আর দূরত্বে সম চার্জ আছে 12টা। √3 আর দূরত্বে বিপরীত চার্জ আছে 8টা। √4 আর দূরত্বে সম চার্জ আছে 6টা। √5 আর দূরত্বে বিপরীত চার্জ আছে 24টা। এরকম সব হিসাব করে বের করতে হবে, তোমাদের বের করে লিখতে হবে। হ্যাঁ, এরকম আর দূরত্ব √2 আর √3 আর √4 আর √5 আর √6 আর এরকম করে করে বের করতে হবে। করে এই আয়নগুলো সবগুলো মিলে ওই যে একটু আগে যে তোমাদের জিরো অবস্থানে একটা আয়ন দেখাইছিলাম, হ্যাঁ ছবিতে, এই যে জিরো অবস্থানে যে আয়নটা, এই আয়নটার উপরে এই এই 1 নম্বর অবস্থানের আয়নগুলো আকর্ষণ তৈরি করতেছে। আবার √2 দূরত্বের আয়নগুলো তোমার বিকর্ষণ করতেছে। আবার √3 দূরত্বে আয়নগুলো তোমার আকর্ষণ করতেছে। আবার √4 √4 দূরত্বের মানে এই যে দ্বিগুণ দূরত্বের আয়নগুলো বিকর্ষণ করতেছে। এরকম করে একটা আয়নের উপরে আমি সকল আয়নের প্রভাব কি সেটা বের করলাম। তো সেইটা বের করা হলো। তাহলে এইভাবে n সংখ্যক আয়নের উপরে প্রভাব কি হবে সেটা বের করা হলো। আমরা সোডিয়াম ক্লোরাইডের হিসাবটার মধ্যে আবার যে ঢুকি, তাহলে একটা আয়নের উপরে কতখানি প্রভাব সেটা বের করার জন্য একটা সমীকরণ দাঁড় করানো হলো। হ্যাঁ, করে আমাদের এই যে এই এই টোটাল এনার্জিটা একটা সমীকরণ আকারে লিখলাম। তো এখানে একটা আয়ন তো নাই, আছে তোমার n সংখ্যক পজিটিভ আয়ন আছে। তাহলে n সংখ্যা দিয়ে গুণ করা হলো, গুণ করে তোমার টোটাল এনার্জিটা বের করা হলো। তো এইভাবে শুধু পজিটিভের উপরে না, নেগেটিভের উপরেও আছে। আবার নেগেটিভের জন্য আমাদের এই সূত্রটা লেখা হলো। হ্যাঁ, সূত্রটা বের করা হলো। তাহলে টোটাল এনার্জি কি হবে? টোটাল এনার্জি হবে পজিটিভ এনার্জি যোগ নেগেটিভ এনার্জি। তাহলে পজিটিভ এনার্জি আর নেগেটিভ এনার্জি সমষ্টি করে দেওয়া হলো। সমষ্টি করে দিয়ে তোমার এই সমীকরণ দাঁড়াইলো টোটাল আকর্ষণ শক্তি। তাহলে আমাদের যদি n মোল সংখ্যক আমরা নেই, তাহলে আবার অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে গুণ করতে হবে, করে আমাদেরকে হিসাব নিকাশ করে বের করতে হবে। এই হলো আকর্ষণ শক্তি। সিজিএম ক্লোরাইডে এরকম করে হিসাব করা যেতে পারে। তো আমাদের এই যে বিষয়টা, যে বিভিন্ন দূরত্বে যে হিসাবগুলো আছে, এই হিসাবটা তোমাদের বইয়ে, বাংলা বই এগুলোতে দেওয়া আছে সোডিয়াম ক্লোরাইডের জন্য। এই হিসাবটা তোমরা নোট করবে, নোট করে আমার কাছে মেইল করে দিবে। আমি দেখবো যে আকর্ষণ শক্তি কেমন আসতেছে। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ দোস্ত, ভালো আছো? আছি ভালো। কি খবর বলো? ছাত্রী ক্লাসে আছি। লাইক দিবা? হ্যাঁ। আহ, হ্যাঁ, আছি ভালো আছি। তোমার? না না, এখন বেড়ানো, এখন তো বুঝো না, যাওয়াও তো কঠিন। গেলে তো 15 দিন কোয়ারেন্টাইন করা লাগবে আগে। উম, আহ, বগুড়ায়? ঢাকা টাকা আমাদের যে হবে। তোমার শুনলাম নজরুলের করোনা হয়েছিল, তোমার ভাইয়েরও তো করোনা। হ্যাঁ, নজরুলের হয়েছিল। উম, হ্যাঁ হ্যাঁ, 15 BCS এর, হ্যাঁ।
হ্যাঁ, এখানেই আছে, বগুড়ায় আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হুম হুম। আমি ক্লাসটা নেই, হ্যাঁ পরে। আচ্ছা আচ্ছা, ওকে ওকে। তোমাদের এখানে কোনো প্রশ্ন নাই? বিষয়টা বুঝছো? এখানে শেষে যেটা বললাম, এটা তোমাদের বই খুঁজলেই পাবা, বইয়ের মধ্যে এইটা দেওয়া আছে। হ্যাঁ, বইয়ের মধ্যে একটু হিসাব আলাদা করে দেওয়া আছে, আমি একটু অন্যরকম করে হিসাব করছি। আমি পোটেনশিয়াল ধরে হিসাব করছি, বইয়ের মধ্যে তোমার সরাসরি শক্তি ধরে হিসাব করছি, এই আর কি। আমি বিভব ধরে হিসাব করছি, আমি বিভবের হিসাব করছি, বইয়ে শক্তির হিসাব করছি, মানে এই হিসাবটা করছি, এই যে এই হিসাবটা। আর আমি বিভব ধরে হিসাব করছি, এই পার্থক্যটা এখানে আমার সাথে বইয়ের। তাই টোটাল এনার্জি আকর্ষণ শক্তি পাইলাম নাকি? ক্রিস্টালের মধ্যে আকর্ষণ শক্তি কেমন হবে তার হিসাব কেমন কিভাবে করতে হবে আমরা জানলাম। হ্যাঁ, তা আকর্ষণই কি সম্পূর্ণ ক্রিস্টালের মধ্যে থাকে? এবং এখানে একটা দেখো, এখানে একটা জিনিস পাইছি আমরা, সেটা হলো একটা সিরিজ পাইছি। এই যে দেখো, একটা সিরিজ পাওয়া গেছে, প্রত্যেকটা এনার্জিতে একটা করে সিরিজ জড়িত আছে। এই সিরিজটাকে বলা হয় মেডেলাং ধ্রুবক। মেডেলাং ধ্রুবক লিখে নাও, মেডেলাং ধ্রুবক। পরীক্ষায় আসে মেডেলাং ধ্রুবক কি, মেডেলাং কনস্ট্যান্ট। হ্যাঁ, এই বিভিন্ন লবণের জন্য, বিভিন্ন ক্রিস্টালের জন্য, শুধু লবণ নয় আয়নিক যৌগেরই হবে এমন কোনো কথা নেই, সমযোজী যৌগেরও হতে পারে। এই মেডেলাং কনস্ট্যান্টের মান আমাদেরকে মুখস্থ রাখতে হয় বা অঙ্কের মধ্যে ব্যবহার করতে হয়। সবচাইতে বেশি হলো কোরান্ডাম অ্যালুমিনিয়াম অক্সাইডের 25.03212। আর বাকিগুলোর স্ট্রাকচারে দেওয়া আছে, এগুলি লিখে নিও বা এগুলি তালিকা করে নিও। তাহলে মেডেলাং ধ্রুবক দিয়ে আমাদের সমীকরণটা কেমন দাঁড়ালো? আকর্ষণ সমীকরণটা অ্যাভোগাড্রোর সংখ্যা, পজিটিভ চার্জ, নেগেটিভ চার্জের চার্জ, ইলেকট্রনের চার্জ ডিভাইড বাই 4 পাই এপসিলন নট আর, আর মেডেলাং ধ্রুবক। খুব সহজ, সিম্পল একটা সমীকরণ এসে দাঁড়াইলো। আমাদের এত বড় হিসাব নিকাশ, সমীকরণটা খুব সহজ। এটাকে বলা হয় বর্ন, বর্ন, BORN, বর্ন, বর্ন সমীকরণ। হ্যাঁ, তো এখানে বর্ন সমীকরণ স্ট্রাকচারের কারণে আমাদের হাতে মেডেলাং ধ্রুবক আসছে। মেডেলাং ধ্রুবক নিয়ে অনেক কথাবার্তা আছে, আমার এটা দরকার নেই। এখন মনে করো দুইটা আয়ন যদি কাছাকাছি হয়, তারা আকর্ষণের মধ্যে থাকবে। আর যদি আরো বেশি কাছে হয় তাহলে কি হবে বলো? আরো বেশি কাছে হইলে কি হবে? একটা দুইটা বস্তুকে তুমি কত কাছে নিতে পারো? তার ভিতরে বেশি বেশি কাছে নিতে গেলে তাদের মধ্যে বিকর্ষণ শুরু হয়, জানো তো? জি স্যার। হ্যাঁ, এই বিকর্ষণটাকে বলা হয় বর্ণ বিকর্ষণ। বর্ণ বিকর্ষণ, এই বর্ণ বিকর্ষণের মান হচ্ছে তোমার হলো এই R⁴ এর সমানুপাতিক, ব্যস্তানুপাতিক। এই সমীকরণটা, এই ব্যস্তানুপাতিক, এটা ধ্রুবক আসছে বি। হ্যাঁ, তাহলে R⁴ এর ব্যস্তানুপাতিক হলো বর্ণ বিকর্ষণ শক্তি। তাহলে মোট শক্তি কি দাঁড়াবে? আকর্ষণ শক্তি যোগ বিকর্ষণ শক্তি, এইটা মিলে হলো মোট শক্তি। তো এই দুইটা মোট শক্তি মান আমরা এখানে বের করে ফেললাম। তো এটাকে হলো বর্ণ, বর্ণ সমীকরণ। এখন এই মোট শক্তিটা তো আর সামান্য দূরত্ব পরিবর্তনে পরিবর্তন হবে না। তাহলে মোট শক্তির দূরত্ব পরিবর্তনের সাথে পরিবর্তন হবে না, এই জন্য মোট শক্তি জিরো। শক্তির পরিবর্তন দূরত্ব পরিবর্তনের সাপেক্ষে, এই জিরো ধরে আমাদের বি এর মান বের করব। তাহলে জি এর এটা যদি জিরো হয় তাহলে এই এনার্জিতে বি চলে আসলো, তাহলে বি এর মান বেরোলো। হ্যাঁ,
বি এর মানটা বের করে বি এর মানটা এই ওই যে সমীকরণটা আমরা বের করছি যে এখানে টোটাল এনার্জি সমীকরণ, এই সমীকরণে বি এর মানটা বসাই দিলে, হ্যাঁ এই সমীকরণে বি এর মান বসাই দিলে আমরা একটা সমীকরণ পাবো, দিস ইজ দ্য বর্নল্যান্ড ইকুয়েশন। পরীক্ষায় তোমাদের আসে বর্নল্যান্ড সমীকরণ প্রতিষ্ঠা করো। তাহলে আকর্ষণের সাথে আকর্ষণের শক্তি বের করতে হবে, তারপরে বিকর্ষণের শক্তি বের করতে হবে, তারপরে